আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাতে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্তে নিউ জার্সির প্রবাসী বাংলাদেশিরা হতাশ, প্রবাসীদের জীবনে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি মন্তব্য। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ৮ দেশে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ কার্যকরে ট্রাম্পের ঘোষণা, বৃহস্পতিবার ইইউ এর জরুরি সম্মেলন। তারেক রহমানের সাথে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশের আগামীর উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা। এবং 2034 ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবে অবকাঠামো সহ উন্নয়ন কাজে বাংলাদেশি শ্রমিকরা তালিকার শীর্ষে, ফ্রি ভিসার নামে প্রতারণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত হওয়ার সিদ্ধান্তে হতাশ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রবাসী বাংলাদেশিরা। এই স্থগিতাদেশের কারণে প্রবাসীদের জীবনে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুব্রত চৌধুরীর রিপোর্ট। অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে বৈধ পথে আসার স্বপ্ন দেখা মানুষের প্রতীক্ষা আর দীর্ঘশ্বাস আরেক দফা বাড়ল। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। এই স্থগিতাদেশের ফলে প্রবাসীদের পরিবার, সন্তান বা স্বজনদের সঙ্গে পুনর্মিলনের পরিকল্পনা এখন গ্যারাকলে আটকে গেল। এই দুঃসংবাদে অনেকের পরিবারে যেন শোকাচ্ছন্ন দিন শুরু হয়েছে মাত্র। কবে এই অচলাবস্থার অবসান ঘটবে তারও কোনো নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের বড় অংশই পরিবার ভিত্তিক। অভিবাসী ভিসা স্থগিতাদেশের কারণে অনেক পরিবার তাদের যাত্রা এবং নতুন জীবনের পরিকল্পনা স্থগিত রাখতে বাধ্য হচ্ছেন। অভিবাসী ভিসা স্থগিত হওয়ার সিদ্ধান্ত আমাদের কমিউনিটির মাঝে মানবিক এবং সামাজিক প্রভাব ফেলতে পারে, কারণ তারা তাদের ফ্যামিলির জন্য বছরের বছর অপেক্ষা করেছেন। ফ্যামিলিরা আসবে, আমেরিকান ড্রিম কাম ট্রুথ হবে। কিন্তু আমাদের প্রেসিডেন্টের আকস্মিক ঘোষণার মাধ্যমে আমাদের সব কিছু স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। তা আমি আশা করব যে এটা মনে হয় একটা সাময়িক ব্যাপার, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই ভিসা স্থগিতাদেশ প্রবাসীদের জীবনে যেন আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। অভিবাসন ভিসা স্থগিতাদেশের কারণে প্রবাসীদের জীবনে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করার ফলে প্রবাসীদের আত্মীয় স্বজন সহ অন্যান্য সদস্যের সাথে পুনর্মিলনের যে সম্ভাবনা তা স্থগিত, এবং সবাই হতাশ। দীর্ঘদিন অপেক্ষার পর যখন অনেক প্রবাসী আশা করেছিলেন যে সবকিছু স্বাভাবিক হবে, তখন এই স্থগিতাদেশ তাদের স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ালো। অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত হওয়ার কারণে আমরা খুব হতাশ হয়েছি। জানি না কতদিন অপেক্ষা করতে হবে। আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত হওয়ার এই সিদ্ধান্ত মানবিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে, কারণ পরিবারগুলো বছরের পর বছর অপেক্ষা করে ভিসার জন্য আবেদন করেছে। অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতাদেশের কারণে প্রবাসীদের স্বপ্নের আকাশে শঙ্কার যে কালো মেঘ জমেছে তা দ্রুত কেটে যাক, এটাই প্রত্যাশা প্রবাসীদের। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ৮ ইউরোপীয় দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা শতভাগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে গ্রিনল্যান্ড দখলের সময় এখনই। এই অবস্থায় এন্টি কোয়ার্নস আইন বা জবরদস্তি বিরোধী আইন সক্রিয় করার কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট। পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জরুরি সম্মেলনে বসছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টার বিরুদ্ধে একজোট ইউরোপীয় নেতারা ব্রাসেলসের জরুরি বৈঠকে ৯,৩০০ কোটি ইউরোর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। এর আগে ওই শুল্ক স্থগিত করেছিল ইইউ। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন,
ট্রাম্প শুল্ক আরোপের হুমকিতে অনড় থাকলে ইইউ তার অ্যান্টি কোয়ারসন বা জবরদস্তি বিরোধী আইন সক্রিয় করবে, যে আইনের মাধ্যমে কোনো দেশ নীতি পরিবর্তনের জন্য ইইউকে বাধ্য করার চেষ্টা করলে ইইউ ওই দেশের ওপর শাস্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। বৈঠক শেষে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্র এবং ইইউ এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করছে, সবাইকে ঠেলে দিচ্ছে বিপজ্জনক পরিস্থিতির দিকে। বৃহস্পতিবার আবারও জরুরি ইইউ সম্মেলন ডেকেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্তনিও কস্তা। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ডেনমার্ক 20 বছর ধরে গ্রিনল্যান্ডে রুশ হুমকি মোকাবেলায় ব্যর্থ হয়েছে, ন্যাটো কিছু করেনি, তাই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের সময় এখনই। ইউরোপের 8 দেশের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের প্রশ্নে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ওই সিদ্ধান্ত ফেব্রুয়ারি থেকে শতভাগ কার্যকর করবেন তিনি। ইউরোপের নেতাদের গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নজর দেওয়ার পরামর্শ দেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাজ্যের সাবেক জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী স্যার এড ডেভির অভিযোগ, আন্তর্জাতিক গ্যাংস্টারের মতো আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতজানু পররাষ্ট্রনীতিরও কঠোর সমালোচনা করেন। তার মতে, ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের কারণ স্টারমারে মাত্রাতিরিক্ত তোষামোদ এবং তাকে চ্যালেঞ্জ না করা। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলেও উল্লেখ করেন এই ব্রিটিশ এমপি। রিজভিন হাওয়াজের রিপোর্ট। We have to have it. They have to have this done. They can't protect it. Denmark, they're wonderful people. ইউরোপীয় 8 দেশে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কে উত্তাপ ছড়ান লিবারেল ডেমোক্র্যাটস নেতা স্যার এড ডেভি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এই সাবেক মন্ত্রী বলেন, ট্রাম্প ন্যাটো ধ্বংস করার হুমকি দিয়েছেন। গ্রিনল্যান্ড দখল করতে না পেরে যুক্তরাজ্য ও 7 মিত্র দেশের ওপর অন্যায্য শুল্ক আরোপ করছেন। কোনো রকম হুমকি কিংবা উস্কানি ছাড়াই তিনি সার্বভৌম একটি দেশের ওপর আক্রমণের কথা বলছেন। is acting like an international gangster, threatening to trample over the sovereignty of an ally, threatening the end of NATO altogether. He is a bully. He thinks he can grab whatever he wants using force if necessary. And he is corrupt. The most corrupt president the United States has ever seen. গত 1 বছর ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের কোপানল থেকে বাঁচতে কেবল তার প্রশংসা এবং তোষামোদি করেছেন বলেও অভিযোগ করেন লন্ডনের কিংস্টন অ্যান্ড সার্ভিটন আসনের এই জনপ্রতিনিধি। Only a few months ago, Trump hailed the special relationship at Windsor Castle. Now, thanks to his actions, it is nearly in tatters. So how do we stop Trump's damaging trade war? For a year now, Madam Deputy Speaker, the Prime Minister has tried a policy of appeasing Trump, flattering him, fawning over him, refusing to stand up to him, because, he argued, otherwise Trump would hit us with damaging tariffs. Well, the Prime Minister has tested his approach to destruction. It has failed. রাজনীতি এবং জনসেবার জন্য 2016 সালে নাইট উপাধি পাওয়া নেতা স্যার এড ডেভি পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে কটাক্ষ করে জানতে চান, কিভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে চান তিনি। ঘুষ দিয়ে নাকি ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে আরেকজন গুন্ডাকে পিছু হটতে বাধ্য করবেন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই। সাবেক কারাবন্দী এবং জটিল চিকিৎসা চাহিদা সম্পন্ন নিউ ইয়র্কবাসীর জন্য জাস্ট হোম নামে একটি নতুন আবাসন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানির প্রশাসন। সিটির আবাসন ও স্বাস্থ্য খাতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক সিটি হেলথ ও হসপিটালের জ্যাকোবি ক্যাম্পাসে গড়ে উঠছে জাস্ট হোম নামে সাশ্রয়ী মূল্যে সহায়ক আবাসন প্রকল্প। এই উদ্যোগের অংশ হিসেবে ব্রোঙ্কসের হাসপাতাল প্রাঙ্গণে একটি অব্যবহৃত ভবন সংস্কার করে তৈরি করা হবে 83টি নতুন অ্যাপার্টমেন্ট।
এই আবাসনগুলো প্রাক্তন কারাবন্দী নিয়োগবাসীর জন্য, যাদের জটিল স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এবং যারা গৃহহীন বা জরুরি বিভাগে আটকে পড়েন। এই সপ্তাহের শেষের দিকে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট ন্যায়বিচার সম্পর্কিত সহায়ক আবাসন উদ্যোগের আওতায় নতুন প্রস্তাব আহ্বান করবে। এর ফলে আগামী কয়েক বছরে শহরে ৩৫০-এর বেশি সহায়ক আবাসন ইউনিট তৈরি হবে। অবশ্য এর আগের প্রশাসন এই অনুমোদন পেলেও প্রকল্পটি এগিয়ে নেয়নি। It is comprised of 100% affordable housing. It will create 83 apartments on this campus, apartments which will support New Yorkers who have medical conditions that leave it impossible for them to be cared for in shelter, who have a history of cycling through the criminal justice system, who have too long been deprived of the external support that has been proven time and time again. Thank you so much, and I would like to call up Dr. Mitchell Katz. একই সঙ্গে মেয়র মামদানি সাশ্রয়ী আবাসিক সংকট মোকাবেলায় 3টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং মানসিক স্বাস্থ্য ও সংকট প্রতিক্রিয়া কর্মসূচিতে বিনিয়োগ বাড়াতে সিটি কাউন্সিলের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়ন ভাবনা জানতে চেয়েছেন তারা। সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানের প্রতি আগ্রহ রয়েছে দেশগুলোর। আগামীতে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎটি মূলেই ছিল সৌজন্যমূলক, ওনার সাথে একটা ইন্ট্রোডাকশন। উনি আসার পরে আমি তো বলছি যে ওনার 25শে ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে তারেক রহমান এখন মানে বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক আকর্ষণ হয়ে আন্তর্জাতিক মহলের কাছে বিবেচনা দিন। ইলেকশন নিয়ে ওইভাবে কোনো স্পেসিফিক ডিটেইলড আলোচনা হয়নি। তারা আগ্রহ নিয়ে আছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে এবং যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজনে স্বাগতিক দেশ হিসেবে সৌদি আরবের অবকাঠামো সহ সব ক্ষেত্রে চলছে ব্যাপক উন্নয়ন কাজ। এসব কাজে প্রয়োজন বিপুল শ্রমিক। দেশটিতে শ্রমিক আমদানির তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। তবে এক শ্রেণীর অসাধু দালাল চক্র ফ্রি ভিসার প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। সৌদি আরবের মদিনা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। 2034-এর ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত সৌদি আরব। চলছে অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশি সহ প্রবাসী শ্রমিকরা। যথাযথ কারিগরি প্রশিক্ষণ, দক্ষ ও সঠিক কোম্পানি এবং বেতন ভাতা নির্ণয় করে আসা প্রবাসীরা সৌদি আরবে ভালো আছেন। লিফটের কাজ করি আমরা। কাজ যদি জানা থাকে সৌদি আরব অবশ্যই কাজ আছে, কাজ নাই যে এরকম না। তবে স্কিল ওয়ার্কার হতে হবে। যারাই আসেন সৌদি আরবে আমার মনে হয় যে সবাই একটু কাজ শিখে আসলে, যে কোনো কাজ, শুধু লিফটের কাজ না, যে কোনো কাজ শিখে আসলে, কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই কাজ আছে। সৌদি আরবে বেকারত্ব বলতে কোনো কিছুই নেই। তবে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও চাহিদা মতো দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কোম্পানিগুলো। আগামী বিশ্বকাপকে কেন্দ্র করে এবং সৌদির যে ভিশন, ওই ভিশনকে কেন্দ্র করে সৌদি আরবে কাজের কোনো কমতি নাই। আমার সাইডে এখন লোকের প্রয়োজন, আমি লোক খুঁজে পাচ্ছি না। কামা নাই, যারা অবৈধ, যাদের বৈধতা নাই তারাই বেকার। যাদের বৈধতা আছে এবং স্কিল আছে তারা কোনো বেকার না। যে যারা সৌদি আরবে আসেন যে কোনো একটা কাজ শিখে আসবেন। এদিকে সৌদি আরবে ফ্রি ভিসা ব্যবস্থা বলে কিছু না থাকলেও এ নিয়ে ব্যবসা করছে অসাধু দালাল চক্র। প্রতারণার ফাঁদে পড়ে দেশটিতে গিয়ে বেকার হয়ে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। এটা কোনো ফ্রি ভিসা না, এটা সম্ভবত আপনি 3 মাসের মেয়াদ একটা ভিসা দিতেছে। তারা এসে আমাদেরকে সাইরে দিতেছে, আমাদের কোনো আকামা নাই, আমাদের কফিলের কোনো খোঁজ খবর নাই। আমরা হাজার হাজার লাখ লাখ প্রবাসী এরকম কষ্টে আমরা আছি যে প্রতারণার বিষয়গুলা। আমি চাই দালালগুলোর বিচার হোক, যাতে তারা আমার মতো আর কেউ প্রতারণার শিকার না হয়। প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলছে বাংলাদেশ কনসুলেট। এসেছেন শ্রমিক হিসেবে, আমরা আমাদের কনসুলেটের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনারা বেশি করে আমাদের বাংলাদেশ থেকে স্কিলড ওয়ার্কফোর্স
এখানে আনবেন, যারা তাদের দক্ষতা এবং মেধা দিয়ে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি আমাদের রেমিটেন্সের একটি বড় সহায়ক হবে। আমরা অনুরোধ করব আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন দেশে। সঠিক কর্মসংস্থান ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা চেয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। যেসব প্রবাসীরা বাংলাদেশ থেকে আসবেন সে কোম্পানির বেশি নিশ্চিত করা এবং কোন বিষয়ে আসছেন সেটা নিশ্চিত করা এবং কোনো প্রতারকের হাত থেকে জেনে তারা বাঁচতে পারে সেই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পদক্ষেপ কামনা করছে এসব প্রবাসীরা। সৌদি আরবের মদিনা থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। চিকিৎসকের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা বা বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য মাসের পর মাস অপেক্ষার দিন শেষ হচ্ছে না কানাডিয়ানদের। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় 20,000 চিকিৎসক থাকলেও তাদের প্র্যাকটিসের অনুমতি না মেলায় চিকিৎসা সংকটের সমাধান হচ্ছে না কানাডাতে। টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডায় ডাক্তার দেখানো মানেই বেশ একটু সংকট। ফ্যামিলি ফিজিশিয়ান বা সরকারি ডাক্তারদের কাছে দেখাতে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, আর যদি বিশেষজ্ঞ ডাক্তার হয় তাহলে সেই সময় আরও বেশি, মাসের পর মাস লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে। কিন্তু কেন এই সংকট, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশি ক্যানাডিয়ান ডাক্তারদের সংগঠন, সেটার সভাপতি ডাক্তার এস.এম. নুরুল্লাহ তরুণ। আপনি কি বলবেন এই সংকট কেন কানাডাতে? সংকট এই কারণে যে আমাদের যে পপুলেশন গ্রোথ আছে এবং যে উই আর নট হায়ারিং মোর ডক্টরস, সো উই নিড টু হায়ার, আমাদের অনেক ডাক্তার হায়ার করা দরকার। আমাদের IMGSS তাদের জন্য একটা পথ তৈরি করে তাদেরকে ট্রেন করে লাইসেন্স দেওয়া। আমরা শুনেছি 20,000-এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাক্তার আছে, তাদের নিয়োগের ক্ষেত্রে বাধাটা কোথায়? সো বাধা আছে সিস্টেম ব্যারিয়ার। সিস্টেম তাদেরকে কোনো পাথই দিতেছে না লাইসেন্স করার জন্য, যদিও তো অনেকের ভিতরে তারা পরীক্ষা পাশ করে বসে আছে, তাদের ক্লিনিক্যাল এক্সাম বলেন, নলেজ বলেন, এভরিথিং তারা পাশ করে বসে আছে, বাট সিস্টেম বিকামিং ব্যারিয়ার টু গেট দেম লাইসেন্স। আর একটা আছে যে কানাডিয়ান সরকার একটা সুযোগ করেছে ডাক্তারদের জন্য, আমরা শুনেছি যে যারা এখানে 1 বছর আছে তাদেরকে PR দেবে এবং তারা এখানে প্র্যাকটিস করতে পারবে। আপনি এই বিষয়টা কি? না, এটা আপনার তো প্র্যাকটিস করতে হবে আগে, সো আপনার লাইসেন্স নিতে হবে আগে, তারপর লাইসেন্স নেওয়ার তো ব্যারিয়ার, তারপর না PR এর প্রশ্ন আসবে। সো যে আছে যারা তাদেরকে ইউ গিভ দ্য লাইসেন্স, তারা তো অলরেডি এখানকার সিটিজেন, এখানকার PR, পেইং ট্যাক্সেস, সো তাদের লাইসেন্স দিলে তো আর এক্সট্রা পাথওয়ে দরকার নাই। সো উই নিড টু গিভ মোর লাইসেন্স, যাদের ডাক্তার এখানে আছে তাদেরকে দিতে হবে। তো ধন্যবাদ আপনাকে। ডাক্তারদের এই সংকট মেটাতে হলে আসলে কানাডার সরকারিভাবে সিদ্ধান্ত বদলাতে হবে, ব্যুরোক্রেসি কমাতে হবে, এটাই মনে করেন এখানকার চিকিৎসা পেশার সঙ্গে নিয়োজিত ওরা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। ইতালির প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির শহর পালেরমো পিয়াচ্ছা নোসে বাংলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও বই বিতরণ করা হয়। এ আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের অতিথিরা। পালেরমো শহরে পিয়াচ্ছা নোসে বাংলা স্কুল 2022 সালে প্রতিষ্ঠিত। এ আয়োজনে 2025 সালের 5ম শ্রেণী থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। ক্লাস 1 থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের ইতালি বাংলাদেশ দূতাবাসের পাঠানো পাঠ্য বই বিতরণ করেন দূতাবাস কর্মকর্তারা। অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান শহীদুল আব্দুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রধান সচিব আসিফ আনাম সিদ্দিকী। অনুষ্ঠানে বাংলা কমিউনিটির বিশিষ্টজনেরা, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সৌদি আরবে ব্যবসা বাণিজ্য সফলতার গল্প তৈরি করছে প্রবাসী বাংলাদেশিরা। গার্মেন্টস পণ্যের পর এবার ফার্মাসিউটিক্যালস ব্যবসায় বিনিয়োগ করছেন তারা। পবিত্র নগরী মক্কায় ব্লু ক্রেস্ট নাদা নামে বাংলাদেশি মালিকানাধীন একটি কোম্পানির যাত্রা শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কার ব্যবসায়ী এম জহির আহমেদ। এ সময় ছিলেন কোম্পানির স্বত্বাধিকারী ইনভেস্টর শাহ আলম শিকদার। আরও ছিলেন ব্যবসায়ী শাহ আলম হেলালি, মোহাম্মদ ইউসুফ, রেজাউল করিম, সৌদি নাগরিক আবু হাজি, আনিসুল হক, ডাক্তার নুরুল আমিন, ডাক্তার বশির ও কোম্পানির পরিচালক আব্দুল ওয়াহাব সামির। ব্যবসায়ীরা আশা করেন বাংলাদেশিদের কর্মসংস্থানের ক্ষেত্রে কোম্পানি অগ্রণী ভূমিকা পালন করবে। কাতারে শুরু হয়েছে ডিবেং দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স প্রদর্শনী এবং সম্মেলন। 4 দিনের এই প্রদর্শনী কাতারের আমির শেখ তামিম বিন
হামাদ আল থানির বিশেষ পৃষ্ঠপোষকতায় আয়োজন করেছে কাতারের সশস্ত্র বাহিনী। এবারের সম্মেলনে প্রতিপাদ্য প্রতিরক্ষা উদ্ভাবনের জন্য একটি গ্লোবাল হাব, একটি নিরাপদ আগামীকালকে আকার দিতে সম্ভাবনাগুলোতে বিনিয়োগ। এতে বাংলাদেশের 200টিরও বেশি কোম্পানি এবং 8টি জাতীয় প্যাভিলিয়ন রয়েছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, কাতার সহ বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ সহ প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশনসের উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলন মেলা হয়েছে। অ্যাস্টোরিয়া ওয়ার্ল্ড মেনন পার্টি হলে এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মঞ্জুর কাদের সম্পাদিত স্মরণিকা লাবণ্যে পূর্ণ প্রাণ এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। বক্তব্য রাখেন বিশেষ অতিথি নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাদশাহ সহ অনেকে। এছাড়া বক্তব্য দেন NBCS এর প্রেসিডেন্ট ডাক্তার নাফিসুর রহমান, সাধারণ সম্পাদক হেলালে আলম টিটু, উপদেষ্টা পরিষদের সদস্য আজহার আলী খান ও হানিফ মজুমদার। সঙ্গীত আয়োজনের বিশেষ অবদানের জন্য শাহ মাহবুব এবং স্মরণিকা ও LEDর কারিগরি সহযোগিতার জন্য মাহফুজুল হককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আম্পায়ার হিসেবে স্বীকৃতি পেলেন একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। 18 বছর বয়সী নিউ সাউথ ওয়েলসের এই তরুণ তার দক্ষতা দিয়ে সবার মন জয় করেছেন। আম্পায়ার হিসেবে তার এই অর্জন অস্ট্রেলিয়া জুড়ে হুইলচেয়ারে ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মুক্ত করবে বলে মনে করছেন অনেকেই। মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। তার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার প্রবাস সংবাদ শিরোনামে। যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্তে নিউ জার্সির প্রবাসী বাংলাদেশিরা হতাশ। প্রবাসীদের জীবনে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরির মন্তব্য। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী 8 দেশে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ কার্যকরের ট্রাম্পের ঘোষণা। বৃহস্পতিবার EU এর জরুরি সম্মেলন। তারেক রহমানের সাথে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশের আগামীর উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা। এবং 2034-এর ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবে অবকাঠামো সহ উন্নয়ন কাজে বাংলাদেশি শ্রমিকরা তালিকার শীর্ষে। ফ্রি ভিসার নামে প্রতারণা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এরই সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। এতক্ষণ প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।